হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল অ্যাফেয়ার্স। আজকের এই ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব যে একজন আইএএস অফিসারকে, অর্থাৎ আইএএস অফিসার ট্রেনি বা প্রবেশনারকে, তাকে পূজা কুমার খেতকার নামক তাকে পুনে থেকে ওয়াসিমে ট্রান্সফার করা হয়েছে। এবং শুধু ট্রান্সফার নয়, ট্রান্সফারের পাশাপাশি তার নামে অনেক অ্যালিগেশন রয়েছে। এই যে যিনি রয়েছেন ইনি হলেন পূজা খেতকার, এবং তার নামে অনেক অ্যালিগেশন রয়েছে যে সে যেভাবে সিলেক্টেড হয়েছেন এক্সামে এবং তার মেডিকেল যখন হয়েছে, সে নিজেকে পিডব্লিউডি সার্টিফিকেট এনে এখানে ঘোষণা করে যে নিজেকে পিডব্লিউডি হিসাবে এখানে প্রডিউস করেছে। এবং তাছাড়াও তিনি নন ক্রিমি লেয়ারের সুবিধা নিয়েছেন। এইগুলো নিয়ে নানান রকম প্রশ্ন কিন্তু উঠেছে। তো চলো আজকের ভিডিওতে আমরা এইগুলো নিয়ে কিন্তু আলোচনা করব, সম্পূর্ণ বিষয়টা কি তাই। দেখো, তার আগে আমরা জেনে নিই পূজা খেতকার অ্যাকচুয়ালি কে এবং কবে সে সিলেক্টেড হয়েছে। দেখো, পূজা খেতকার হলো আমাদের যে 21 সালে সে আইএস এক্সাম যে দেয়, সেই আইএস এক্সামে সে সিলেক্টেড হয়েছিল 2021 সালে। এবং শুধু সিলেক্টেড নয়, এবং সিলেক্টেড হওয়ার পর সে যে র্যাঙ্কটা করে সেটা হলো 801। তার বাবা যে ছিল, এবং পিডব্লিউডি তে সে হলো 5 র্যাঙ্ক করে পিডব্লিউডি, অর্থাৎ ফিজিক্যালি আমাদের যে ডিসেবল যে সিটটা রয়েছে সেই সিটটাতে সে হলো আর 5 র্যাঙ্ক করে। এবং তার বাবা হলেন দিলীপ খেতকার, যে দিলীপ রাও খেতকার, তিনি একজন সিভিল সার্ভেন্ট ছিলেন। এই শুধু তাই না, পূজা খেতকারের যে ঠাকুরদা ছিলেন তিনিও একজন সিভিল সার্ভেন্ট ছিলেন। এবার প্রশ্ন ওঠে যে তাকে কেন ট্রান্সফার করা হলো। দেখো, প্রশ্ন উঠেছে যে সে যখন প্রথম অ্যাপয়েন্টমেন্ট পায়, অ্যাপয়েন্টমেন্টের আগে যখন তার মেডিকেল হওয়ার জন্য 2 ফেব্রুয়ারি 2022-এ তখন খেতকার, যে পূজা খেতকার রয়েছে, সে ডিনাই করে অ্যাপয়েন্টমেন্টের জন্য। এবং সে একটা অ্যাফিডেভিট ফাইল করে এবং কোর্টে, এবং অ্যাফিডেভিটে সে নিজেকে ক্লেম করে যে সে মেন্টালি ইন্ড এবং ভিজুয়ালি ইম্পেয়ার। সুতরাং তাকে পিডব্লিউডি যেটা রয়েছে তার সেই এই মেডিকেল সার্টিফিকেটের সাহায্যে সে চান্স পায় সেখানে। শুধু এটাই নয়, এ তাকে 4 বার 2022 সালে তাকে 4 বার, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তাকে 4 বার মেডিকেলের জন্য ডাকা হয়, কিন্তু 4 বারই সে সেখানে যেতে কি ট্রাইব্যুনালে সে কি রিফিউজ করে। এবং 2023 সালে সে একটা কি অ্যাফিডেভিট প্রেজেন্ট করে, এবং রাইটস অফ ডিসেবিলিটি অ্যাক্ট 2016 অনুযায়ী সে হলো অ্যাপয়েন্টমেন্ট পায়, এবং সে পরে ট্রেনিং করে। এবার প্রশ্ন উঠছে যে তাকে কেন ট্রান্সফার করা হয়েছে। আর এই যে যেটা রয়েছে, সে নন ক্রিমি, সে যে ওবিসি যে একটা নন ক্রিমি লেয়ার হিসাবে যে অ্যাপ্লাই করেছিল, সেটা কিভাবে তার ভুল। দেখ, তার আগে আমাদেরকে এইটুকু জানা দরকার যে পূজা খেতকার যে রয়েছে, তার বাবা যে রয়েছে, সে একজন সিভিল সার্ভেন্ট ছিলেন মহারাষ্ট্রে। ঠিক আছে, মহারাষ্ট্রের উম, একজন সিভিল সার্ভেন্ট ছিলেন। এবং সঙ্গে সঙ্গে তার যে আয় রয়েছে, সেই আয়টা যখন দেখানো হয়েছিল ইলেকশনের টাইমে, তখন তিনি তার ফ্যামিলি থেকে দেখিয়েছিল যে তার ফ্যামিলির আয় 40 কোটি টাকা, অর্থাৎ তার সম্পত্তি। তাহলে নন ক্রিমি লেয়ারে সে কিভাবে চান্স পায়। প্রশ্ন ওঠে, দেখো, নন ক্রিমি লেয়ারে আমরা কি জানি যে নন ক্রিমি লেয়ারে কেউ চান্স পেতে গেলে তার মিনিমাম আয় যেটা রয়েছে ফ্যামিলি, সেটা হতে হয় 8 লাখের থেকে কম। তাহলে কারোর ফ্যামিলি 40 কোটি টাকা থাকা সত্ত্বেও সে নন ক্রিমি লেয়ারে কিভাবে অ্যাপ্লাই করলো, এটা একটা প্রশ্ন উঠেই থাকে। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে দেখো, এই যে পূজা খেতকার যে রয়েছে তার নামে যেসব অ্যালিগেশন লেগেছে, যে তার বাবা কি করেছে, তার বাবা ফোন করে যে সে যে পূজা খেতকার যে রয়েছে, সে ট্রেনি অবস্থায় থাকা অবস্থায় সে ওখানকার যে একজন সিনিয়র অফিসার ছিলেন কালেক্টর, তার অফিস থেকে সেখানে তার নিজস্ব নেম প্লেট লাগায়, এবং অফিস থেকে তার সমস্ত যে জিনিস বের করে দিয়ে নিজে জিনিসপত্র সেখানে দেয়। এছাড়াও সে কিছু স্টাফের ডিমান্ড করে সঙ্গে। এর আগেও তিনি রেড এবং ব্লু বেকন লাইট যেগুলো হয় গাড়িতে, তার প্রাইভেট গাড়িতে সে লাগিয়ে এর আগেও কিন্তু কন্ট্রোভার্সিতে এসছে, এবং ভিআইপি নাম্বার প্লেট সে ইউজ করতো, যেগুলো কিন্তু কোনো একজন ট্রেনিকে দেওয়া হয় না। এবার প্রশ্ন ওঠে, তবুও সে এগুলো কিন্তু ইউজ করছিল। এছাড়াও সে ডিমান্ড রেখেছে কিছু ডিমান্ড, এবং সেগুলো নিয়ে তিনি এর আগেও হোয়াটসঅ্যাপ করেছেন যে স্যার রয়েছে, এবং সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন যে একজন ট্রেনিকে কেন এইসব গুলো দেওয়া হচ্ছে না। তিনি ডিমান্ড হিসাবে চেয়েছেন যে কি, একজন প্রফেশনাল হিসাবে তিনি বলেছেন যে তাকে সেপারেট অফিস চেম্বার দিতে হবে, ডেডিকেটেড কিছু স্টাফ দিতে হবে। ঠিক আছে, আর যে একজন প্রফেশনালের প্রিভিলেজ সবকিছু তাকে দিতে হবে, যেগুলো, ঠিক আছে, যেগুলো এই প্রিভিলেজ গুলো যদিও একজন প্রফেশনালকে দেওয়া হয় না, তবু তাকে দিতে হবে। তার এইসব কারণের জন্য কিন্তু মহারাষ্ট্র গভর্নমেন্ট থেকে তাকে
ট্রান্সফার করে তাকে পাঠানো হয়েছে অন্য একটা ডিস্ট্রিক্টে, এবং সেখানে বাকি টাইমটা সে ওখানেই কিন্তু তাকে থাকতে হবে। এছাড়াও তিনি মহারাষ্ট্র গভর্নমেন্টের বোর্ড তার প্রাইভেট কারে লাগাতেন, এবং নীল বাতি লাল বাতি এগুলো তিনি ইউজ করতেন। এগুলো তো নিউজে এর আগেই তিনি কিন্তু ছিলেন, ঠিক আছে, নিউজে এগুলো তার আগেই ছিল। তো দেখো এই যে যে দিলীপ খেতকার যিনি রয়েছেন, তার পূজা খেতকারের বাবা, তার নামেও কিছু কিন্তু কিছু উঠে আসছে যে তিনি জোর অফিসার যাদের রয়েছে তাদেরকে ফোন করে তার মেয়েকে এগুলো দেওয়ার জন্য, এবং সমস্ত কিছু যা ডিমান্ড তার মেয়ে রাখছে সেই ডিমান্ড গুলো তাকে পূরণ করবার জন্য তিনি কিন্তু বাধ্য করতে চাইছিলেন। এগুলোও কিন্তু অ্যালিগেশন তার এখানে উঠেছে। তো এই কারণেই মহারাষ্ট্র গভর্নমেন্ট থেকে তাকে বর্তমানে ওয়াসিমে, অর্থাৎ পুনে থেকে ওয়াসিমে তাকে ট্রান্সফার করা হয়েছে, এবং শুধু ট্রান্সফারে নয়, এবং বাকি টাইমটা যতদিন প্রবেশনারি হিসাবে সে থাকবে ততদিনই কিন্তু সে ওখানেই তাকে থাকতে হবে, এটা কিন্তু বলা হয়েছে। তো দেখো, আজকের ভিডিওতে আমরা যে যে দেখে নিলাম যে একজন যে প্রবেশনার, অর্থাৎ আইএএস অফিসার আইএএস এক্সাম পাস করার পরে কি কি তারা পেতে পারে। তো আপনাদের এই নিয়ে কমেন্ট কি নিচে কমেন্টে অবশ্যই জানাবেন যে তা একজন প্রবেশনারকে এগুলো কি দেওয়া উচিত, বা এই যে আইএএস অফিসার যে রয়েছেন অর্থাৎ প্রবেশনার যে রয়েছেন পূজা ক্ষেত্রে, তিনি কি যা ডিমান্ড করেছে এগুলো সব সম্পূর্ণ ঠিক? কমেন্টে কিন্তু অবশ্যই